আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এনআরসি এবং সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি এবং দেশ জুড়ে ঘৃণার রাজনীতি করা হচ্ছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সমালোচনার পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিকে টার্গেট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে রাজাবাজার, তারপর মল্লিক বাজার। বৃহস্পতিবার সিএএ বিরোধী মিছিলের আগে পরে বিজেপিকে আক্রমণের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি নিয়ে বিজেপি ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। खुद कंफ्यूजन कर रहा है, खुद कंट्राडिक्शन कर रहा है, खुद क्लैरिफिकेशन नाम पे झूठा भूठा बात होता है। উত্তরপ্রদেশের নাগরিকত্ব আইনের প্রতিবাদে ধৃত আন্দোলনকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। তার বিরুদ্ধেও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে একাই 16 জন মারা গেছে, কর্ণাটকে 2 জন মারা গেছে, আসামে 3 জন মারা গেছে, আরো কোথায় কোথায় কি মারা গেছে আমরা ডিটেইলস জানি না। এখন বলছে যারা আন্দোলন করেছে তাদের ঘরবাড়ি প্রপার্টি সব অ্যাটাচ করা হবে, তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি বলবো বিজেপি পার্টিকে আগুন নিয়ে খেলবেন না। আইন আমাদেরও আছে, সরকারি প্রপার্টি বা পাবলিক প্রপার্টি নষ্ট করলে, কিন্তু সেটা স্পন্টেনিয়াস মুভমেন্টের জন্য নয়। যে স্পন্টেনিয়াস মুভমেন্ট শান্তির পক্ষে, তাদের বিরুদ্ধে আমরা এসব করি না। এনআরসি সিএএ বিরোধিতায় একটানা আন্দোলন, রাজ্য জুড়ে মিটিং, মিছিল, জনসভা। মোদী বিরোধিতার প্রধান মুখ হয়ে উঠতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জোড়া জনসভা থেকে বিজেপিকে আক্রমণ মমতার সেই কৌশলেরই অঙ্গ। নিউজ 18 বাংলা। বিজেপি এনআরসি না আনলেও বাংলায় এনআরসি প্রয়োজন, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। শিলিগুড়িতে যেমন বিজেপি মিছিল করেছে, তেমনই গোটা বাংলায় বিজেপি মিছিল করবে, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। এনআরসি বিজেপি করেনি, কিন্তু এনআরসি ভারতবর্ষে চাই। আমি তো পশ্চিমবাংলায় বলেছি, প্রথম পশ্চিমবাংলায় এনআরসি চাই। কবে হবে, কিভাবে হবে, সুপ্রিম কোর্ট করবে কি সরকার করবে, সে সময় বলবে। কিন্তু আসামে যে এনআরসি হয়েছে তাতে বিজেপির কোনো যোগ নেই। রাজীব গান্ধী মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি আসামের লোকের সঙ্গে চুক্তি করেছিলেন যে আমরা এনআরসি করব। উনি করেননি, লোক হতাশ হয়ে কোর্টে গেছে, কোর্ট আদেশ দিয়েছে, কোর্টের আদেশে এনআরসি লাগু হয়েছে। না, মিছিল তো জোর করে করেছি। আর আমি বলছি, উনি বাধা দিন। উনি যেমন সংবিধান মানে না, আইন মানে না, আমরা ওনার আইন মানি না, ওনার পুলিশকে মানি না, এবং সব জায়গায় গায়ের জোর করবো। আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, পারলে আটকান। সেন মমতা ব্যানার্জির দম জানা হয়ে গেছে। উনি কেবল সমাজ বিরোধী অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনীতি করেন। আর বাংলার মানুষ এবার ওনার আসল রূপটা জেনে গেছে, সেজন্য আমাদের কোনো চিন্তা নেই, বাংলার মানুষ ওনাকে জবাব দেবে। এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখতেই হবে, কারণ উইকেন্ডে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টি নেমে গিয়েছে এবং মেঘলা আকাশ থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। আজকে 26 তারিখ, কালকে সকাল ভোর অবধি, 27-এর ভোর অবধি এক্সপেক্টেড যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এরকমই খুব হালকা বৃষ্টি, এবং যার প্রবাবিলিটিও একটু কম। 27 তারিখ বিকেলের পর থেকে এই যে ক্লাউডি ভাব যেটা, এটা কেটে যাবে, এবং 28 এবং 29 এই দুদিন টেম্পারেচার আবার নতুন করে কিন্তু ফল করবে, মানে তাপমাত্রা কমবে, ঠান্ডা বাড়বে 28-29। এটা মোটামুটি 30-এর পর থেকে একটু রাইজিং ট্রেন্ড থাকবে, কিন্তু 31 তারিখ অবধি মোটামুটি 28 থেকে 31 এই স্পেলে ঠান্ডাটা থাকবে। আর আজ সকাল থেকে যেহেতু আকাশের মুখ ভার ছিল, তাই কলকাতায় বলয়গ্রাস সূর্যগ্রহণ সেভাবে দেখা গেল না। মেঘে সেই বাঁধ সাধল, তবুও সূর্যগ্রহণ ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে। কখনো মেঘ, কখনো আবার এক ঝলক দেখা মিলল সূর্যগ্রহণের। মেঘ সূর্যের লুকোচুরিতেই কলকাতায় কাটল সূর্যগ্রহণের 3 ঘন্টা। কলকাতায় সকাল 8টা 27 মিনিটে শুরু হয় আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণ, চলে দুপুর 11টা 32 মিনিট পর্যন্ত।
কোচবিহারের আকাশে মেঘ থাকলেও গ্রহণ দেখতে কোনো সমস্যা হয়নি। কলকাতার মতো কোচবিহারেও দেখা গিয়েছে আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণ। দার্জিলিংয়ে গ্রহণ দেখা গিয়েছে কয়েক মিনিটের জন্য, তবে তা প্রায় না দেখারই মতো। সমুদ্র সৈকতে সূর্যগ্রহণ দেখতে ভিড় করেছিলেন পর্যটকরা। দু একবার গ্রহণ দেখা গেলেও আকাশের মুখ ছিল ভার। একই রকম গ্রহণ দেখতে পেলেন মহিষাদলের বাসিন্দারাও। অন্যান্য জেলাতেও বাদ সেধেছে মেঘ, তবু মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। সিউড়িতে সোলার ফিল্টার নিয়ে সূর্যগ্রহণ দেখতে দেখা গেল কচিকাচাদের। দশকের শেষ সূর্যগ্রহণ, দীর্ঘ অপেক্ষার পরও অনেক জায়গায় গ্রহণের দেখা মেলেনি। তবু আমজনতার 3 ঘন্টার উৎসাহ বিজ্ঞানপ্রেমীদের ভরসা যোগাবে নিশ্চয়ই। নিউজ 18 বাংলা। যেহেতু দর্শকের শেষ সূর্যগ্রহণ ছিল দর্শকের, তাই উৎসাহ ছিল তুঙ্গে। কিন্তু সব থেকে ভালো সূর্যগ্রহণ দেখা যায় দক্ষিণ ভারতে, আর মেঘের জন্য সূর্যগ্রহণ দেখা হলো না প্রধানমন্ত্রীরও। দশক শেষে সূর্যগ্রহণ, কলকাতা থেকে কাতার, বৃহস্পতিবারের বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে। দক্ষিণ ভারত থেকে সবচেয়ে ভালোভাবে সূর্যগ্রহণ দেখা যায়। কেরল, তামিলনাড়ুতে 93% গ্রহণ দেখা গিয়েছে। সূর্যগ্রহণ দেখার চেষ্টা করেন প্রধানমন্ত্রীও, মেঘের জন্য গ্রহণ দেখতে পাননি। অবশেষে লাইভ স্ট্রিমিং দেখে স্বাদ মেটান। টুইটে সে কথা জানান প্রধানমন্ত্রী। মুম্বাইয়ের জুহুতে চোখে পড়ল ছবি তোলার অভিনব উদ্যোগ। বিমানে চড়ে সূর্যগ্রহণের ছবি তুললেন কয়েকজন ফটোগ্রাফার। তিরুবনন্তপুরম, শবরীমালা, বারাণসী সহ বিভিন্ন জায়গায় গ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ ছিল। কর্ণাটকের মেঙ্গালুরু সহ বিভিন্ন জায়গায় গ্রহণের সময় মসজিদে বিশেষ নমাজের ব্যবস্থা করা হয়। কুরুক্ষেত্র, হরিদ্বার সহ বিভিন্ন জায়গায় গ্রহণের সময় স্নান সারেন অসংখ্য মানুষ। গ্রহণ চলাকালীনই কর্ণাটকের কালাবুর্গিতে ধরা পড়ল কুসংস্কারের ছবি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে গ্রহণের সময় গলা অবধি মাটিতে পুঁতে রাখলেন তার বাবা মা। বেঙ্গালুরুতে গ্রহণের সময় কুসংস্কার বিরোধী প্রচার চালালেন সমাজকর্মীরা। My question for them, if the pregnant gets a labor pain, she has to go to the doctor. She has to approach the hospital. If not, she's going to lose her life with the fetus. Then who is going to take a responsible? And one more thing very important, the universe, the sun and moon was created by the God. So these people are shutting the door of the temples. So this is all wrong. কুসংস্কার ভাঙতে সমাজকর্মীরা তিরুবনন্তপুরমে গ্রহণের সময় পায়েস বিলি করেন। ভারত ছাড়াও সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা থেকে দেখা যায় বলয়গ্রাস সূর্যগ্রহণ। দুবাই, আবুধাবি দেখল বিরল রিং অফ ফায়ার। বছর শেষের সঙ্গে শেষ হবে চলতি দশক, তবে তার আগে পাওনার ঝুলি অনেকটাই ভর্তি করল এই বলয়গ্রাস সূর্যগ্রহণ। নিউজ 18 বাংলা। ডেভিস কাপ আর ভারত, এই দুটো নাম এক হলে বিগবাগানের ছেলেটা পাল্টে যান, নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান। সিঙ্গল এবং ডাবলস মিলিয়ে 18টি গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি, আর তার হাত ধরেই বাঙালির অলিম্পিক পদক জয়। বড়দিন লিয়েন্ডার পেজ একটি ঘোষণা করলেন, 2020 সালই টেনিস প্লেয়ার হিসেবে তার শেষ বছর। 2018 সাল এপ্রিলের 18 তারিখ, দিনটা ভারতীয় টেনিসের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। ইতালির নিকোলা পিয়েট্রাঞ্জেলিকে পিছনে ফেলে ডেভিস কাপে সবচেয়ে বেশি 43টি ম্যাচ জেতার রেকর্ড করেন এক ভারতীয়। 5 ম্যাচের সিরিজে শেষ ম্যাচ জিতে ভারতকে পরের রাউন্ডে নিয়ে যান লিয়েন্ডার পেজ। রেকর্ড বুক বলবে ডেভিস কাপে 32 বার র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্লেয়ারকে হারিয়েছেন লিয়েন্ডার। র্যাঙ্কিংয়ে প্রথম 20তে থাকা প্লেয়ারের সঙ্গে লড়েও জয় তুলে নিয়েছেন। বিগবাগানের ছেলের হাত ধরেই ভারতীয় টেনিসের বিশ্বজয়। রামানাথন কৃষ্ণনদের যুগ পেরিয়ে ভারতীয় টেনিসের নতুন অভ্যুদয় এক বাঙালির হাত ধরে, যার ফেভারিট শহর কলকাতা, প্রিয় মৌচাকের মিষ্টি, মোহনবাগান আর ভবানীপুরের বন্ধুর বাড়িতে আড্ডা। 2020 সালই টেনিস ক্যারিয়ারের শেষ বছর। বড়দিনের সন্ধ্যে টুইটে লিয়েন্ডারের এই বার্তা। সিনিয়র জুনিয়র সার্কিট মিলিয়ে প্রায় 33 বছরের টেনিস জীবন, বহু সাফল্য। আগামী ফেব্রুয়ারিতে কলকাতায় আসছেন। শেষ ম্যাচটাও প্রিয় শহরেই খেলতে চান লিয়েন্ডার। বাবা নামী হকি প্লেয়ার,
অলিম্পিকে পদকজয়ী ভারতীয় দলের প্রাক্তন সদস্য, ফিটনেস কোচ। মায়ের দিক থেকে মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে পারিবারিক যোগাযোগ লিয়েন্ডারের। ছোটবেলায় সেই ছেলের মন প্রাণ জুড়ে শুধুই ফুটবল। সব কিছু বদলে দিল বাবার হাত ধরে সাউথ ক্লাবে যাওয়া। টেনিস জিনিসটা চাক্ষুষ করা। তারপর দীর্ঘ এক দশক সাউথ ক্লাবকে ঘাঁটি করেই বেড়ে উঠেছে ভারতীয় টেনিসের সর্বকালের সেরা প্রতিভা। ছেলের টেনিস প্রশিক্ষণের খরচ জোগাতে বাণিজ্যিক সংস্থাগুলোর দরজায় দরজায় ঘুরতেন। কখনো সাহায্য মিলত, কখনো মিলত না। ছেলেকে বিদেশে টেনিস প্রশিক্ষণ নিতে পাঠাতে বাড়ি বিক্রির কথা ভাবতে হয়েছিল ভেসপেজকে। সেসব পেরিয়ে 1991-এ জুনিয়র ইউএস ওপেন জয়, 1996 আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ, 1952 সালের পর অলিম্পিকের কোনো ব্যক্তিগত ইভেন্টে কোনো ভারতীয়র পদক জয়। লা মার্টিনিয়ারের প্রাক্তনীর আইকন হয়ে ওঠার সেই শুরু। প্রথমে সিঙ্গলসে মনোযোগ, পরে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে একের পর এক সাফল্য। মিক্সড ডাবলসে কখনো মার্টিনা নাভ্রাতিলোভা, কখনো অন্য কেউ। হিসেবের খাতা বলছে কেরিয়ারে ডাবলসে 8টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন লিয়েন্ডার, মিক্সড ডাবলসে 10টি গ্র্যান্ড স্ল্যাম। ভূপতির সঙ্গে ডাবলসে 303টি ম্যাচ জয়। ডেভিস কাপে ডাবলসে টানা 23টি জয় পেয়েছে এই জুটি। বিয়ে, বিবাহ বিচ্ছেদ, মেয়ে আয়ানার কাস্টোডি নিয়ে টানা পড়েন। মহেশ ভূপতির সঙ্গে জুটি ভাঙার পর চরমে ওঠে দুজনের তিক্ততা। লিয়েন্ডারকে ভারতীয় দল থেকেও ছেঁটে ফেলার চেষ্টা হয়। তবে ডেভিস কাপে দেশের হয়ে লিয়েন্ডারের খেলা বন্ধ হয়নি। অসাধারণ ফিটনেস আর টেনিসের প্রতি ভালোবাসায় অসাধ্য সাধন করেছেন বারবার। প্রমাণ করেছেন জিনিয়াসদের জন্য বয়স শুধুমাত্র সংখ্যা। তাই 46 বছরে অবসর ঘোষণা করলেও ভক্তদের মন বলে আর একটু খেললে হতো না। বাঙালির সেরা স্পোর্টস আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি লিয়েন্ডার পেজের নামটাও বাদ দেওয়া সম্ভব নয়। সৌরভের মতোই খেলা ছাড়ার পর টেনিস প্রশাসনে আসবেন লি, সেই সম্ভাবনাও থাকছে। নিউজ 18 বাংলা। আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ জেতা দলের নন প্লেইং ক্যাপ্টেন ছিলেন তিনি। আর লিয়েন্ডার পেজের বিদায় বেলায় স্মৃতিচারণায় প্রাক্তন ডেভিস কাপার জয়দীপ মুখোপাধ্যায়। পাওয়া যায় ফেডারের মতন প্লেয়ার চ্যালেঞ্জার খেলে, সো দিস আই থিঙ্ক ইজ কাম, হি শুড হ্যাভ রিটায়ার্ড এট দ্য টপ, at the helm of his career. Unfortunately, ওর গ্রাউন্ড স্ট্রোকস অত সলিড ছিল না। ওর রিফ্লেক্সেস, ভলি, নেট গেম ইজ অ্যামেজিং, ক্যান ম্যাচ এনিওয়ান ইন দ্য টপ। কিন্তু ওই গ্রাউন্ড স্ট্রোকসের জন্য যখন মনে আছে, যখন ওকে আমি পাঠিয়েছিলাম টনি রোচের কাজে অস্ট্রেলিয়াতে, ওর বাবা টনি রোচকে জিজ্ঞেস করেছিল যে কী মনে হয় আমার ছেলের ক্যারিয়ার। তুমি ফ্র্যাঙ্ক ওপিনিয়ন চাও? বলো হ্যাঁ। বলো তোমার ছেলে ডাবলসে খেলাও, সিঙ্গলসে হবে না। তখনই বলেছিল, তখনই ওরা ডিসাইড করেছিল ডাবলসে কনসেন্ট্রেট করবে। আর তারপর দেখলে তো এখন ডাবলস ক্যারিয়ার্স বিন অ্যামেজিং। ওই বছরে মনে আছে একটা খেলা, আমরা যখন একটা একসঙ্গে থাকতাম টিম, আমি একটা ঘরে ছিলাম আর মহেশ আর লিয়েন্ডার একটা ঘরে। তো আমাদের ওর খেলা ছিল দুপুর 12টার সময়। আমি বলেছি ঠিক আছে 8টার সময় উঠবে তোমরা, আমরা 9টার সময় ব্রেকফাস্ট করে 9:30 বাসে চলে যাবো। 9টার সময় গেছি, দেখো দুজনে ঘুমিয়ে আছে, ফাস্ট স্লিপ। আমি জোর করে উঠিয়ে মহেশকে বললাম নিচে গিয়ে কফি নিয়ে এসো, চা নিয়ে এসো। ওকে ধরে প্যাক করে দৌড়ে দৌড়ে বাসটা ধরলাম। না ধরতে পারতাম এখন বোধহয় অলিম্পিক ব্রঞ্জটা হতো না।